অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রাজিয়া সুলতানা। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস বুনো হাঁসের পালক। উপন্যাসটি আমি মোট 10টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম 4টি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। প্রথম 4টি পর্বের লিঙ্ক আমি আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির 5ম পর্ব। হরিশ মল্লিকের ঘরের দরজা খোলাই ছিল। অরিন্দম সেখানে পৌঁছতেই বসন্ত যেন স্বস্তির গলায় বলে উঠল, আসুন দাদা, আপনি হোটেলে নেই অথচ ফোনে তখন বললেন না যে কোথাও বের হচ্ছেন। খুব চিন্তা হচ্ছিল। কথা না বলে অরিন্দম তার পেটেন্ট হাসিটা হাসল। সে দেখল হরিশ বিছানায় বসে রয়েছে। সামনের সোফায় বসন্ত, সহদেব সেন এবং কল্পনা। এ মেয়েটির কথা তার মাথাতেই ছিল না। শাড়ির ওপরে শাল জড়িয়ে বসে তাকে লক্ষ্য করছে। অরিন্দম গুরুত্ব না দিয়ে পঞ্চম ব্যক্তিকে দেখল। প্রোডাকশন ম্যানেজার অনন্ত বিষণ্ণ মুখে ওপাশের চেয়ারে বসেছিল। এবার তাকে দেখা মাত্র উঠে দাঁড়ালো। অরিন্দম তাকে ইশারায় বসতে বলে হরিশ মল্লিকের খাটের কাছে এসে দাঁড়ালো। বসতে পারি? অনন্ত বলল, আপনি এখানে বসুন দাদা। অরিন্দম মাথা নাড়ল। বরানগরের ছেলে ভাই, বিছানায় বসতেই বেশি আরাম পাই। হরিশ মল্লিক একটু সরে বসতেই অরিন্দম আরাম করে বসতে গিয়ে থাইতে খোঁচা খেল। পা ঝুলিয়ে বসায় রিভলভারটায় টান পড়েছে। সে সতর্ক হবার চেষ্টা করেও সামলে নিল। ওখানে হাত দিলেই কারো না কারো নজর পড়বেই। অরিন্দম বলল, সমস্যাটা কি? বসন্ত বলল, আমরা 8 জনের দল করেছি, এই যে লিস্ট। সে একটা কাগজ এগিয়ে দিল। অরিন্দম লিস্টটা দেখল। প্রথমেই তার নাম, তারপর বসন্ত, সহদেব সেন, ঠক্কর, ক্যামেরাম্যান বিক্রম সেন, কল্পনা এবং 2 জন পোর্টার। প্রযোজক হরিশ মল্লিকের নামও এই লিস্টে নেই। সে মুখ তুলে হরিশ মল্লিকের দিকে তাকাতেই হরিশ বলল, আমি বসন্তকে বলেছি বাদ দিতে। বসন্ত বলল, এই শরীর নিয়ে দাদার পক্ষে হাঁটা সম্ভব নয়। লোকাল ডাক্তার তাই বলল। স্বস্তি পেল অরিন্দম। সে লিস্টটা ফিরিয়ে দিয়ে জিজ্ঞাসা করল, মালপত্র তো অনেক হবে সহদেববাবু, মাত্র 2 জন পোর্টার নিচ্ছেন কেন? সহদেব বলল, এখান থেকে তো সবাই জিপেই যাচ্ছি। চুংথাংয়ের আগে একটি গ্রামে আমাদের পোর্টার 2 জনের বাড়ি। ওরা বলেছে ওখান থেকে বাকিদের নেবে। ওরা পাহাড়টাকে ভালো জানবে। শহর থেকে বয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। অরিন্দম অনন্তর দিকে তাকালো। তাহলে কোনো সমস্যা নেই আর কি বলো? অনন্ত মাথা নাড়ল। আছে। দলের সবাই যাওয়ার জন্য তৈরি হয়ে এসেছিল, প্রত্যেকেই খুব ক্ষেপে গেছে। নিজেদের বঞ্চিত বলে ভাবছে সবাই। সহদেব বলল, আপনাকে তো এতক্ষণ বুঝিয়ে বললাম। আপনি চুপ করুন, আপনি ফিল্মের লোক নন, এসব বুঝবেন না। অনন্ত মুখ ফেরালো। অরিন্দম বলল, তোমার সঙ্গে যারা এসেছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। অনন্ত মুখ তুলল। সবাই বলছে অত উপরে শুটিং করতে পারলাম আর এখন বাদ পড়ছি কেন? কল্পনাদি মেয়ে ছেলে হয়ে যেতে পারছে যখন, তখন তারা কি দোষ করলো? কল্পনা এবার কথা বলল, আমার যাওয়া নিয়ে যদি আপত্তি থাকে তাহলে আমার জায়গায় আপনাদের যে কোনো একজন যেতে পারে। অনন্ত তাড়াতাড়ি বলল, আমি সে কথা বলিনি। এবার হরিশ মল্লিক মুখ খুলল। অনন্ত, তুমি সবাইকে বুঝিয়ে বলো এ ব্যাপারে দলনেতা যা বলবেন তাই মেনে নিতে হবে। ফ্লোরে যেমন ডিরেক্টরের কথাই শেষ কথা, এক্ষেত্রে তার ব্যতিক্রম হবার কারণ নেই। যদি কারো এটা মানতে ইচ্ছে না করে তাহলে সে স্বচ্ছন্দে কলকাতায় ফিরে যেতে পারে। অনন্ত মুখ নিচু করল। বসন্ত সেটা লক্ষ্য করল। এইসব প্রোডাকশন ম্যানেজাররাই পরোক্ষভাবে ফিল্ম ইন্ডাস্ট্রি কন্ট্রোল করে থাকেন। এরা ইচ্ছে করলে কম খরচে একটা ছবির কাজ সুচারুরূপে শেষ করতে পারেন। বিগড়ে গেলে উল্টোটা হওয়া অস্বাভাবিক নয়। নামী প্রোডাকশন ম্যানেজারের কথার উপর নির্ভর করে অনেক সময় প্রযোজকেরা পরিচালক নিয়োগ করেন। বসন্ত সহদেবকে জিজ্ঞাসা করল, তুমি বলেছিলে একটা বেস ক্যাম্পের কথা। সেখানে আমাদের কিছু লোকজন অপেক্ষা করবে জিনিসপত্র নিয়ে। পাহাড়ে যদি আমাদের কেউ আহত হয় তাহলে বেস ক্যাম্পে পৌঁছে দিলে তারা তার চিকিৎসার ব্যবস্থা করবে। সেটার কি হলো? সহদেব মাথা নাড়ল। আমি ভেবেছিলাম 8 জনের যে কোনো 2 জন বেস ক্যাম্পে থেকে যাবে।
ইনফ্যাক্ট জিপ যে জায়গায় শেষ পর্যন্ত যেতে পারছে সেখানেই ক্যাম্পটা করা দরকার। অনন্ত এবার উৎসাহী হলো। জিপ যদি পৌঁছাতে পারে তাহলে আমার যেতে আপত্তি কোথায়? আমি তো জিপে বসেই যাব। ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আমি ৪ জন সুস্থ টেকনিশিয়ানকে বেছে নিচ্ছি। বেস ক্যাম্পে গিয়ে থাকছি জানলে ওরা খুশি হবে। কি এই ব্যাপারে আপনাদের আপত্তি আছে? অরিন্দম বলল, না, আমি তো আপত্তির কিছু দেখছি না। গ্যাংটকে থাকলে আরামে থাকতে পারতে। ওরকম জায়গায় ৫ জন থাকলে দলের খরচও কম হবে। কথাটা কানে যাওয়া মাত্র বসন্ত বলল, ওহো দাদা, আপনার কাছ থেকে কলকাতায় যেটা নিয়েছিলাম সেটা হরিশদা ফেরত দিতে বলেছেন। এই নিন। অরিন্দম দেখল বসন্ত তার সাইড ব্যাগ থেকে একটা মোটা প্যাকেট বের করে সামনে রাখলো। টাকা ফেরত পেতে কার না ভালো লাগে। সে প্যাকেটটা তুলে নিয়ে পাশে রেখে হাসল। চমৎকার সময়ে এটা ফেরত দিলে। পথে একটা ভালো বার পর্যন্ত পাবো না যে টাকাটা খরচ করব। আর বরফে যদি চাপা পড়ি তা তো হয়েই গেল। যাক, সহদেব বাবু, আপনার প্রিপারেশন কমপ্লিট? হ্যাঁ। বসন্ত চেয়েছিল আরেকটা দিন এখানে অপেক্ষা করতে, কিন্তু যে কাজ বাকি আছে তা আমরা চুংথাঙেই সারতে পারবো। এই অবস্থায় আমি ওকে বলেছি আগামীকাল ব্রেকফাস্টের পর রওনা হতে, সহদেব জানালো। অরিন্দম বিছানা থেকে নেমে দাঁড়ালো। ওয়েল, আমি কাল সকালে তৈরি থাকবো। এবার আসতে পারি? ব্যাপারটা এমন আচমকা ঘোষণা করলো অরিন্দম যে কেউ কিছু বলল না। অরিন্দম ধীরে ধীরে ঘরের বাইরে এসে দরজা বন্ধ করে দিল। তার একটু আগে মনে হয়েছিল যে ঘটনাগুলো পাশাপাশি ঘটছে সেগুলো সম্পর্কে সবাইকে অবহিত করে দেওয়া দরকার, কিন্তু চিন্তাটা বাতিল করেছিল সে চটজলদি। আর যাই হোক, এই ঘটনাগুলো হরিশ মল্লিক প্রোডাকশনসের ক্যান খুঁজে আনতে বাধা হয়ে দাঁড়াচ্ছে না যখন, তখন সবাইকে জানিয়ে অনাবশ্যক নার্ভাস করে কি লাভ? দুজন টিবেটিয়ান পোশাক পরা ভদ্রলোক করিডোর দিয়ে চলে গেলেন। ওদের দৃষ্টির বিন্দুমাত্র পরিবর্তন হলো না। এইরকম সময় খুব মেজাজ খারাপ হয়ে যায় অরিন্দমের। বাংলা ভাষায় কথা বলা অভিনেতার প্রচার যে কত কম তা ভাবতে ভালো লাগে না। আর তখনই একজন বিখ্যাত লেখকের কথা মনে পড়ল তার। আজকের সাহিত্যে তার মতো জনপ্রিয় লেখক খুবই কম আছেন। ভদ্রলোক আকাদেমি পেয়েছেন, ছবি হচ্ছে, পাঠক পাঠিকারা তার সম্পর্কে খুব ক্রেজি। তিনি বলেছিলেন, টিভি কিংবা ফিল্মে একবার মুখ দেখালেই লোকে রাস্তায় দেখতে পেলে চিনতে পারে। ৫০টা উপন্যাসের ১০টা করে সংস্করণ হওয়া সত্ত্বেও আমাকে কেউ চেনে না মশাই। অথচ একজন অভিনেতা, তা তিনি যত বড় মাপেরই হোক না কেন, একজন ক্ষমতাবান লেখক অনেক বেশি বছর পাঠকের কাছে বেঁচে থাকেন। তবু তাৎক্ষণিক স্বীকৃতি আপনারাই পেয়ে যান। ঘণ্টা। অরিন্দম হেসে উঠল। যতক্ষণ তুমি পরিচিত দর্শক মণ্ডলীকে কিছু দিতে পারছো ততক্ষণই তোমরা তাকে মনে রাখবে। রবিন মজুমদারের মতো জনপ্রিয় নায়ককে একসময় রিকশায় চেপে বিশ্বরূপা থিয়েটারে নাটক করতে যেতে হতো। শেষ বয়সের সেই প্রতিভাবান অভিনেতাকে দেখে কজন মানুষ চোখ তুলত? প্যাকেটটা নিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো অরিন্দম। এটাকে সঙ্গে বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। গ্যাংটকেই কারো কাছে রেখে গেলে হয়। হোটেলে লকার আছে? কাল সকালে খোঁজ নিতে হবে। অরিন্দম দরজা খুলে ভেতরে ঢুকে স্থির হলো। কেউ ঢুকেছিল তার ঘরে। সুটকেস এখন যেখানে সেখানে যাওয়ার সময় ছিল না। বিছানার চাদর যেভাবে ঝুলছে তা সে দেখে যায়নি। দরজা বন্ধ করে সে টয়লেটের দিকে এগিয়ে গেল। সন্তর্পণে দরজা খুলে আলো জ্বালল। কেউ নেই। কিন্তু অরিন্দম সুটকেসের সামনে ফিরে এলো। তালা খোলা। অর্থাৎ যিনি এটিকে খুলেছেন তিনি আর লাগাবার সময় পাননি অথবা চেষ্টা করেননি। লকটা এখনো ঠিক রয়েছে। সে সুটকেস খুলে ভিতরের জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় দেখল। কেউ তন্ন তন্ন করে খুঁজেছে জামা কাপড়। এমনকি তার চশমার হ্যান্ডব্যাগটাও বাদ যায়নি। ওটার ভেতর দরকারি কাগজপত্র, পাসপোর্ট, টাকা পয়সা সব সময় থাকে। সঙ্গে যে টাকা সে এনেছিল তা থেকে রিভলভারের দাম মিটিয়ে দেবার পরেও ৩,০০০ টাকা এখানে ছিল। টাকাগুলো এখন নেই। অরিন্দম চেয়ারে গিয়ে বসল। কি খুঁজতে এসেছিল লোকটা? এবং তখনই রিভলভারটার কথা মনে পড়ল। আগন্তুক কিন্তু এটির সন্ধানেই এসেছিল। জানলো কি করে? এখানে বসে অনুমান করার কোনো মানে হয় না। ব্যাপারটা এখনই হোটেলের ম্যানেজার এবং পুলিশকে জানানো দরকার। এত বড় হোটেলে উঠে সে অন্তত কিছুটা নিরাপত্তা আশা করতেই পারে। টাকার প্যাকেটটা ওয়ার্ডরোবে ফেলে রাখতে একটু দ্বিধা করল না।
হতাশ আগন্তুক নিশ্চয়ই দ্বিতীয়বার ফিরে আসবে না। কিন্তু তারপরেই মত পাল্টালো। খবর পাওয়ার পর পুলিশ কিংবা হোটেল কর্তৃপক্ষ যদি তদন্ত করতে ঘরে ঢোকে এবং সেটাই স্বাভাবিক, তাহলে এত টাকা ওভাবে পড়ে আছে দেখলে তাদের ভালো লাগার কথা নয়। প্যাকেটটা তুলে নিয়ে সে আবার ঘরের বাইরে চলে এলো। চাবি দেখে নিয়ে দরজা বন্ধ করে উল্টো দিকে হাঁটতে গিয়ে তার চোখ একটা দরজার উপর আটকে গেল। 15। রূপলি ইংরেজি অক্ষর দুটো দরজার গায়ে আটকানো। বেয়ারার কাছে খবর রেখে মেম সাহেব এখানে অপেক্ষা করছেন। ঠোঁট, চাহনি, দাঁড়াবার ভঙ্গি মনে পড়তেই শরীরে ঝিমঝিমে অনুভূতি ফিরে এলো। ম্যানেজার কিংবা পুলিশ, না এই 15 নম্বর ঘর, কোনটা আগে সারবে স্থির করতে পারছিল না অরিন্দম। তারপরে এসে হুঁশ ফিরে পেল। তার মতো একজন খ্যাতিমান অভিজ্ঞ অভিনেতা একটি সুন্দরী মহিলার আকর্ষণের কাছে আত্মসমর্পণ করবে? সে সিঁড়ির দিকে পা বাড়াতেই 15 নম্বর ঘরের দরজা খুলে গেল। অরিন্দমের পা দুটো তখন বরফ। দরজায় যে টিবেটিয়ান দাঁড়িয়ে আছেন তার পেছনে আলোর ঝর্ণা, ফলে রহস্যময়ী বলে মনে হচ্ছে তাকে। এবং তখনই শব্দ বাজল, হো আপনি? আরে ওখানে দাঁড়িয়ে কেন, আসুন। ডান হাত ঈষৎ নড়ল এবং প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা না করে ভদ্রমহিলা ঘরের ভেতরে চলে গেলেন। অর্থাৎ জানেন অরিন্দম আসবেই। সন্ধেবেলায় দেখা লবিতে বসে থাকা সুন্দরীর সঙ্গে এই মহিলার মিল গলার স্বরে, কিন্তু যে পোশাকই ওর অঙ্গে ওঠে সেই পোশাকই সুন্দর হয়ে ওঠে। অরিন্দমের মনে হলো তার ঘরে যে আগন্তুক ঢুকেছিল তার খবরাখবর এই মহিলা রাখেন কিনা। না হলে সে যে এই মুহূর্তে দরজার বাইরে থমকে দাঁড়িয়েছে তা বন্ধ ঘরে বসে মহিলা টের পেলেন কি করে? কেউ কি তার উপর সবসময় নজর রাখছে এবং সেই খবর মহিলা পেয়ে যাচ্ছেন? এবার এক ধরনের জেদ তীব্রতর হলো। এপাশে মানুষের কথাবার্তা শোনা যাচ্ছে। অরিন্দম বুঝল বসন্তরা আলোচনা শেষ করে ফিরে যাচ্ছে। ওদের যেতে হবে এই পথেই। অতএব এভাবে দাঁড়িয়ে থাকলে প্রশ্নের মুখোমুখি হতে হবে। সে দ্রুত পা চালালো। একই ধরনের ঘর, সুন্দরী নেই। অরিন্দম দরজা টেনে দিতেই টেলিফোন বাজল। সঙ্গে সঙ্গে টয়লেটের দরজা খুলে গেল। হাঁসের মতন স্বচ্ছন্দে সুন্দরী এগিয়ে গেলেন টেলিফোনের দিকে। তারপর অরিন্দমের দিকে পেছন ফিরে রিসিভার কানের কাছে তুললেন। যে কথা বলছে ওপাশে সে সম্ভবত কিছু শুনতে চায় না। সেকেন্ড 30 তাকে কথা বলতে দিয়ে সুন্দরী বসলেন। থ্যাঙ্কস, আধ ঘন্টা পরে করো। রিসিভার নামিয়ে রেখে স্প্রিং এর মতো শরীরটাকে ঘুরিয়ে সুন্দরী বললেন, সময় রাখতে সবাই পারে না, আমি মেনে নিয়েছি। তবে আপনাকে আরো আগে এখানে আশা করেছিলাম। বলুন কি খাবেন? ঠিক বিপরীত দিকের সোফায় বসে তিনি অরিন্দমকে বসতে ইঙ্গিত করলেন। অরিন্দম বসল। তারপর বলল, দুঃখিত। না না, ফিল্মের নায়কদের কখনোই এমন সংলাপ বলা উচিত নয়। আচ্ছা, আমাকে দেখে আপনার কেমন লাগছে? ফিল্মে নামলে কিছু হতো? মুক্তোর মতো দাঁত, লাল ঠোঁটে ঈষৎ ঝিলিক রেখে গেল। অরিন্দম সোজা হলো। মিসেস সেন, স্বীকার করছি সব লাইনেই আপনি সফল হতেন। সুন্দরী আচমকা স্থির হয়ে গেলেন। তার চোখ স্থির হলো। হঠাৎ হাসিতে ভেঙে পড়লেন তিনি তারপরেই। অরিন্দমের মনে হলো সে যেন কোনো ঝর্ণার পাশে এসে দাঁড়িয়েছে। হাতের উল্টো দিক দিয়ে নিজের মুখ ঢেকে এক ঝটকায় কাঁধ ছোঁয়া চুলের রাশি পেছনে ঠেলে দিয়ে মিসেস সেন বললেন, আপনি বড্ড বেশি ঝুঁকি নিচ্ছেন। আমার ব্যাপারে কেউ নাক গলালে আমিও স্থির থাকতে পারি না। আপনার বসতেও দেখছি অসুবিধে হচ্ছে। রিভলভারটা কাছে রেখেছেন, কিন্তু ওটা বেআইনি এটাও তো জানেন। আচ্ছা, এক কাজ করা যাক, ওটা আমার কাছেই রেখে যান। অরিন্দম উঠে দাঁড়ালো। মাপ করবেন, আপনি কতটা যোগ্য তা জানার আগেই রেখে যাই কি করে? আপনাকে ধন্যবাদ, নইলে আজ রাতে থানা পুলিশ করতে হতো। কথা বলার সুযোগ না দিয়ে অরিন্দম ঘর ছেড়ে বেরিয়ে দ্রুত নিচে নেমে এলো। তখনও রিসেপশনের সামনে বসন্তরা কথা বলছে। অরিন্দম কাছে গিয়ে কল্পনাকে ডাকল। শোনো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। কল্পনা অবাক, ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, আমার সঙ্গে? কল্পনার চোখে বিস্ময়, সন্দেহে গোলা একটা বিচিত্র দৃষ্টি। অরিন্দম সেটা দেখেও দেখল না। বসন্তরাও হঠাৎ এইভাবে অরিন্দমের নেমে আসায় অবাক হয়েছিল। কিন্তু অরিন্দম নিচু গলায় আবার কল্পনাকে বলল, আমি তোমার সাহায্য প্রার্থী, একটু উপকার করবে? কল্পনা বেশ ঘাবড়ে গিয়ে বলল, আমি আমি করব আপনার উপকার?
হ্যাঁ, শোনো। অরিন্দম চারপাশে তাকালো। তুমি বরং আমার ঘরে এসো একবার। হঠাৎ সোজা হয়ে দাঁড়ালো কল্পনা। মাপ করবেন, আমি নিতা নই। মানে? অরিন্দমের চোখ স্থির হয়ে গেল। এত রাতে একা আমাকে আপনার ঘরে যেতে বলছেন। ফিল্মের মেয়েরা আপনার ইচ্ছের সঙ্গে তাল মেলাতে পারে, কিন্তু আমার রুচি এবং শিক্ষা যে অন্যরকম, তা আপনার এতদিনে বোঝা উচিত ছিল। রাগ করতে পারত অরিন্দম। তেমন হলে তাকে ঠান্ডা করতে বসন্তরা যাদবপুরে পড়া এই শখের নায়িকাকে আগামীকালই কলকাতায় ফেরত পাঠাতে দ্বিধা করবে না। কিন্তু রাগের বদলে কষ্টটা ছিটকে এলো। তার সম্পর্কে প্রচারিত গল্পগুলো দিন দিন এমন শক্তিশালী হয়ে উঠছে, মাঝে মাঝে নিজের কাছেই গোলমেলে হয়ে যায় সব। কয়েকজন সুন্দরী মহিলার সঙ্গ পুরুষ হিসেবে সে গ্রহণ করেছে ঠিক, কিন্তু গল্পগুলো তাকে যে নারী খাদক করে তুলেছে তা কল্পনার কথার মধ্যে স্পষ্টতর হলো। সে বলল, তুমি আমাকে ভুল বুঝলে কল্পনা। ছবির শুটিংয়ের সময় আমার কাছে কি খারাপ ব্যবহার পেয়েছ? না, কারণ তখন নিতা ছিল। সিংহের খিদে মিটে গেলে আর স্বীকার করে না। কল্পনা মুখ ফেরালো। এবার চোয়াল শক্ত হলো অরিন্দমের। সে হঠাৎ গলা তুলে ডাকল, বসন্ত। বলুন দাদা। বসন্ত এগিয়ে এলো। এই মেয়েটিকে নিয়ে তুমি আমার ঘরে এসো। কোনো প্রতিক্রিয়া দেখার অপেক্ষা না করে অরিন্দম নিজের ঘরের দিকে পা বাড়ালো। টাকার প্যাকেটটার মধ্যে ও রিভলভার ঢুকিয়ে সেটাকে ভদ্র চেহারা দিতে চলে এলো টয়লেটে। শরীরে একটা ক্রোধ, ঘেন্না এবং অসহায় বোধ পাক খাচ্ছিল। হিসেব করলে কল্পনা তার থেকে অন্তত 20 বছরের ছোট। কিন্তু নারী, যে কোনো বয়সের নারী, যদি তাকে ঘাতক ভাবে তাহলে? বেসিনের আয়নায় নিজের মুখ দেখল অরিন্দম। ক্যামেরা নাকি মিথ্যে কথা বলে না, কিন্তু এই কথাটাও তো মাঝে মাঝে অসত্য হয়ে যায়। তার চোখের নিচে যে ভাঁজ ইদানিং মাথা তুলছে, তা ক্যামেরায় স্পষ্ট হচ্ছে না। হয়তো মেকআপ ম্যানের কৃতিত্ব থাকছে, কিন্তু বয়স যে হচ্ছেই তা অস্বীকার করবে কে? তোয়ালেতে মুখ ঘষল অরিন্দম, এবং ততক্ষণে খেয়াল হলো জল কতটা কনকনে। চামড়া ভেদ করে ঠান্ডাটা মুখের ভেতর ঢুকে যাচ্ছে। উত্তেজনাটাকে ধীরে ধীরে প্রশমিত করল সে। কিছু না করতেই তার সম্পর্কে গত 10 বছরে অনেক গল্প পল্লবিত হয়েছে। করার ঘটনাগুলোর সংখ্যা তার তুলনায় কিছুই নয়। তবু তো সে করে খাচ্ছে। মুখের উপর কেউ এসে বলছে না, আপনি এই, আপনি ওই। খামোখা উত্তেজিত হয়ে লাভ কি? দরজা খুলে বেরিয়ে আসতেই ওদের দেখতে পেল অরিন্দম। কোনো রকম ভূমিকা না করেই বলল, বসন্ত, আজ একটু আগে আমার ঘরে একজন না জানিয়ে ঢুকেছিল। ওই সুটকেস, বিছানা সে খুঁজেছে এলোমেলো করে। জানি না কেন আমার গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। বসন্ত চমকে উঠল। সে কি? কেন? আমার কাছে এমন কিছু আছে যা থাকাটা ওদের পক্ষে বাঞ্ছনীয় নয়। কি জিনিস? বসন্ত কল্পনার দিকে তাকালো একবার। আর এই ওরা কারা? আমি জানি না, কিন্তু আমি পুলিশকে জানাইনি। জানিয়ে এই মুহূর্তে কোনো লাভ হবে না। অরিন্দম কথাগুলো বলতে বলতে লক্ষ্য করল কল্পনার নজর ঘরের বিভিন্ন জিনিসের ওপর ঘুরে বেড়াচ্ছে। সে আর একটু যোগ করল, আমার কথায় বিশ্বাস না এলে তোমরা সুটকেস খুলে দেখতে পারো। বসন্তর প্রতিক্রিয়া হলো তৎক্ষণাৎ, হে, আপনি কি বলছেন দাদা? আমরা একসঙ্গে এমন জায়গায় চলেছি যেখানে পরস্পরের সাহায্য অত্যন্ত প্রয়োজন। সিংহের পা থেকে কাঁটা বের করে দিয়ে তাকে স্বস্তি দিয়েছিল বলেই লোকটিকে কিন্তু এরিনায় পেয়েও সিংহ বধ করেনি। অর্থাৎ সাপ কিংবা হায়নার চেয়ে সিংহ অনেক বেশি কৃতজ্ঞ। কল্পনা, তুমি বললে সিংহের খিদে মেটে গেলে আর শিকার করে না। ঠিক কথা, কিন্তু হাজার খিদে পেলেও সিংহ মেঠো ইঁদুরের পেছনে ধাওয়া করে না। আমি তোমাকে এই ঘরে আসতে বলেছিলাম কারণ তোমার কাছে আমি সাহায্য চাইতাম, যা প্রকাশ্যে বলা যেত না। অরিন্দম মাথা নাড়ল। তারপর খাটের দিকে এগিয়ে যেতে যেতে বলল, তোমরা যেতে পারো। বসন্ত একটু দ্বিধা নিয়ে জিজ্ঞাসা করল, ব্যাপারটা যদি একটু খুলে বলেন। খাটে বসে প্যাকেটটা তুলে ধরে অরিন্দম বলল, এই বস্তুটিকে আমি আজ রাত্রে নিজের কাছে রাখতে চাই না, তোমার কাছেও নয়। ওটা তো হরিশদা আপনাকে তখন দিলেন। বসন্ত যেন চিনতে পারল। অরিন্দম বলল, চটপট দরজাটা ঠেলে দেখো তো বাইরে কেউ আছে কিনা। বসন্ত প্রথমে বুঝতে সময় লাগলো। তারপর দ্রুত দরজা ঠেলে বাইরে তাকিয়ে বলল, না তো, কেউ তো নেই। এই সময় কল্পনা শব্দ করে হেসে উঠল।
বসন্ত বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল, হাসির কি আছে? কল্পনা গম্ভীর হবার চেষ্টা করল। না মানে আমার গানস অফ নবরণের একটা দৃশ্যের কথা মনে পড়ল। অত্যন্ত বিরক্ত হলো অরিন্দম। হাত নেড়ে বলল, ওকে নিয়ে যাও বসন্ত। মিনিট 10 খাটে চুপচাপ শুয়ে রইল সে। কল্পনার ব্যাপারটা এখন আর তার মাথায় নেই। যদি কেউ তার উপর নজর না রাখে তবে মিসেস সেন রিভলভারটা সঙ্গে আছে জানতে পারলেন কি করে? সে ঘরের চারপাশে তাকালো, তাকিয়ে হেসে ফেলল। জেমস বন্ডীয় ছবির তৎপরতা কি আশা করছে সে? হয়তো ঘরে পাওয়া যায়নি বলেই সঙ্গে আছে ভেবে নিয়েছেন উনি। আর তার অর্থ যে এসেছিল সে মিসেস সেনের লোক। কিন্তু তার কাছে একটা রিভলভার থাকলে ওর ভয় হবে কেন? অরিন্দম উঠল। প্যাকেটটাকে সঙ্গে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এপাশ ওপাশ তাকালো। রাত হয়েছে, কেউ নেই করিডোরে। 15 নম্বর ঘরের সামনে সোজা হয়ে দাঁড়ালো সে। তারপর ধীরে ধীরে নক করলো। ভেতর থেকে কোনো শব্দ ভেসে এলো না। অরিন্দম চারপাশে তাকালো, তারপর হাতল ঘোরালো। দরজাটা বন্ধ। আরেকবার শব্দ করল সে। এত তাড়াতাড়ি ভদ্রমহিলা ঘুমিয়ে পড়তে পারেন না। অরিন্দম ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোতেই সিলিন্ডার দুটো দেখতে পেল। হোটেলে আগুন লাগলে ওগুলো কিভাবে ব্যবহার করতে হবে তা পাশেই লেখা রয়েছে। চট করে মতলবটা মাথায় এলো। চারপাশে এই মুহূর্তে কেউ নেই। সে প্যাকেটটাকে সিলিন্ডারের পেছনের খাঁজে ঢুকিয়ে দিয়েই হাঁটা শুরু করলো। বাঁক নেওয়ার আগে আর চোখে দেখে নিল ওটার অস্তিত্ব বোঝা যাচ্ছে কিনা। লবিতে কেউ নেই। সে রিসিপশনে এসে দেখলো লোকটি তল্পিতল্পা গোটাচ্ছে। গ্যাংটকের হোটেলের রিসিপশনিস্ট নাইট ডিউটি করে না। লোকটা অরিন্দমের দিকে তাকিয়ে হাসল। ইয়েস স্যার। হ্যাঁ, বেয়ারা আমাকে বলেছিল 15 নম্বরের ভদ্রমহিলা আমাকে দেখা করতে বলেছেন। ওর ঘরের দরজা বন্ধ। এত তাড়াতাড়ি কি উনি ঘুমিয়ে পড়েছেন? অরিন্দম সরল গলায় জিজ্ঞাসা করল। দ্রুত মাথা নাড়ল রিসেপশনিস্ট। না স্যার, উনি খানিক আগে বেরিয়েছেন। ইনফ্যাক্ট আজ রাত্রে এক বন্ধুর বাড়িতে থাকবেন। উনি কাল ফিরে এলে আপনার কথা বলবো। রাত্রের খাওয়া অল্পে সেরে নিয়ে বিছানায় গেল অরিন্দম। সিঁড়ি দিয়ে নামা ওঠার সময় বারংবার তার চোখ গেছে সিলিন্ডারের ওপরে। প্যাকেটটা সেখানে ঠিকঠাক আছে কিনা জানতে খুব কৌতূহল হয়েছে। কিন্তু কেউ যদি দেখে ফেলে সে ওই বিদঘুটে জায়গায় হাত বাড়াচ্ছে, তাহলে কেলেঙ্কারি হবে। তবে এত রাত্রে হোটেলে আগুন না লাগলে কেউ ওটাকে আবিষ্কার করতে যাবে না, এইটুকু আশা করা যায়। কম্বলের তলায় তার বেশ আরাম লাগছিল। চোখ বন্ধ করতেই মিসেস সেনের মুখ মনে পড়ল। সে এই ভদ্রমহিলাকে কিচ্ছুতেই বুঝতে পারছে না। যে পাহাড়ি শহরে তিনি থাকতেন সেখানে তার প্রচুর চেনাশোনা থাকতে পারে, কিন্তু একজন বাঙালি সুন্দরী কি করে যেখানে যাচ্ছেন সেখানেই দাপটে থাকছেন। গ্যাংটকের মতো শহরে এত রাত্রে যখন ঠান্ডা একটা কুকুরও পথে বের হচ্ছে না, তখন তিনি আচমকা বন্ধু খুঁজে পেয়ে তার বাড়িতে চলে গেলেন। ব্যাপারটা কিছুতেই বিশ্বাসের আওতায় আসছে না। তাছাড়া সেই লোকটা যাকে তিনি বলেছিলেন ব্রিফকেস না পেলে কোনো আশা নেই, তাকেও তো এখন ওর ধারে কাছে দেখা যাচ্ছে না। দরজায় শব্দ হতে ঘুম ভাঙল অরিন্দমের। হালকা নীল আলোয় ঘরটিকে স্বপ্নের মতো লাগছিল। শব্দটা আবার কানে আসতেই ধড়মড়িয়ে উঠল এবং তখনই তার নজর গেল ঘড়ির দিকে। 11:30। এত রাত্রে কে আসতে পারে? কম্বলের তলা থেকে বেরোতেই রুম হিটার থাকা সত্ত্বেও যেন অস্বস্তি হলো। সে চাদরটা টেনে নিয়ে এগিয়ে গিয়ে দরজা খুলতেই অবাক হয়ে গেল। সে রিসিপশনিস্ট ছোকরা সামনে দাঁড়িয়ে। তার পাশে যিনি তিনি সম্ভবত এই হোটেলের কর্তৃপক্ষের কেউ একজন। রিসিপশনিস্ট বলল, সরি টু ডিস্টার্ব ইউ স্যার, কিন্তু আপনাকে আইডেন্টিফাই করার জন্য আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছে। তারপর পেছনের লোকগুলোর দিকে ঘুরে জানালো, ইয়েস, হি ইজ দ্য ম্যান। পেছনের দলটা থেকে একজন ভারী চেহারার অফিসার এগিয়ে এলেন। আপনি মিস্টার অরিন্দম? শব্দ উচ্চারণ না করে ধীরে ধীরে মাথা নাড়ল সে। অফিসার বললেন, আমাদের কাছে ডেফিনিট ইনফরমেশন এসেছে যে আপনি আপনার কাছে কিছু বেআইনি জিনিস রেখেছেন। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। অরিন্দম আবার নীরবে মাথা নাড়ল। অফিসার ঠোঁট কামড়ালেন। তার মুখ খুব অসন্তুষ্ট দেখাচ্ছিল। এই ঠান্ডার মধ্যে এত রাত্রে তার কাজে বেরোতে নিশ্চয়ই ভালো লাগেনি। খুব গম্ভীর গলায় তিনি জানালেন, দেন উই আর গোয়িং টু সার্চ।
বলে নিজের দলকে ইঙ্গিত করলেন অনুসরণ করতে। মিনিট 15 ধরে ওরা তন্ন তন্ন করে ঘরটাকে যাচাই করল। সোফায় বসে ওদের কাজকর্ম দেখতে দেখতে অরিন্দমের মনে হলো যেন কোনো খেপা ষাঁড় সাজানো বাগানে ঢুকে পড়েছে। শেষ পর্যন্ত তাকে উঠিয়ে ওরা সোফাটাকেও ভালো করে দেখল। শেষ পর্যন্ত সিগারেট ধরিয়ে অফিসার তার সামনে এসে দাঁড়ালেন। কোথায় রেখেছেন? শুনেছি আপনি একজন বেঙ্গলের নামকরা ফিল্ম স্টার। আপনি কনফেস করুন। আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। ইনফ্যাক্ট এত রাত্রে আমাকে বিছানা থেকে তুলে আপনারা যে কাণ্ড করলেন তার জন্য আমি আইনের সাহায্য নেব, অরিন্দম বলল। অফিসার স্থির চোখে তাকালেন। জং বাহাদুর বলে কোনো লোককে আপনি চেনেন? নো, নেভার। আমি নামই শুনিনি। আই সি। আপনি আজ বিকেলে একটা রিভলভার কেনেননি? আমি? রিভলভার? কি যাতা বলছেন? আপনি আজ বিকেলে বাজারের নিচে একটা কিউরিও শপে যাননি? গিয়েছিলাম, কিন্তু সেটা কিউরিও শপ, রিভলভারের দোকান নয়। না, আপনি কি বেড়াতে এসেছেন গ্যাংটকে? আশ্চর্য! আমার গতিবিধির এত খবর রাখেন অথচ জানেন না আমি কি জন্য এখানে এসেছি। আমরা সরকারি অনুমতি নিয়ে চুংথাং যাচ্ছি। নিশ্চয়ই শুনেছেন যে একটা প্লেন ভেঙে পড়েছিল ওর কাছাকাছি। সেই স্পটে যাচ্ছি আমরা। ভদ্রলোকের চোখ আবার ছোট হয়ে এলো, যেন গল্পটা বিশ্বাস করতে পারছিলেন না। হঠাৎই জিজ্ঞাসা করলেন, ওই প্যাকেটটা কোথায় যা রিসেপশনিস্ট আজ সন্ধ্যায় আপনাকে দিয়েছে? ও বলছে কেউ এসে ওটা আপনার কাছে পৌঁছে দিতে বলেছিল। অরিন্দম চট করে লোকটাকে দেখে নিল। সেইটা নিয়ে কথা হচ্ছিল। প্যাকেটটা পাওয়ার পর আমি সেটা ভদ্রমহিলাকে প্রেজেন্ট করি, একটা ফ্লাওয়ার ভাস। ভদ্রমহিলা সেটি গ্রহণ করে আমায় ওর ঘরে আমন্ত্রণ জানান, কিন্তু একটু আগে গিয়ে দেখি তিনি নেই। কি মশাই, কথাটা সত্যি কিনা? রিসেপশনিস্টের দিকে তাকালো সে। লোকটা সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। অফিসার ওর দিকে ঘুরে দাঁড়ালেন। ভদ্রমহিলা? রিসেপশনিস্ট জানালো, মিসেস সেন 15 নম্বর ঘরে আছেন। আজ রাত্রে অবশ্য এক বন্ধুর বাড়িতে গিয়েছেন, কাল সকালেই ফিরে আসবেন। অফিসার বললেন, কাল ফিরে এলেই আমাকে খবর দেবেন। শুনুন মিস্টার অরিন্দম, সিকিমে অনেক জিনিস চোরাপথে আসছে, যার মধ্যে সবচেয়ে লোভনীয় এই অস্ত্রগুলো। আমাদের সরকার এই স্মাগলিং বন্ধ করতে বদ্ধপরিকর। জং বাহাদুরকে আজ আমরা ধরেছি। ওর লেটেস্ট বিক্রির গল্প আমাদের শুনিয়েছে, কিন্তু আমরা সেই কিউরিও শপে অথবা এখানে কোনো প্রমাণ পেলাম না। আপনি যদি সত্যি কথা বলে থাকেন তো ঠিক আছে, কিন্তু মিথ্যে বললে নিস্তার পাবেন না। গুড নাইট। অন্য সময় হলে সারা রাত জ্বলুনি অপমানবোধ নিয়ে বসে থাকতো অরিন্দম, কিন্তু আজ কিছুক্ষণ শুয়ে থাকার পর তার ঘুম এসেছিল। নিজের ভাগ্যকে সে ধন্যবাদ দিয়েছিল হাজারবার। পুলিশ যদি আর কিছুটা সময় আগে আসতো, অথবা কল্পনাকে বলতে না পেরে রিভলভারটাকে যদি সে ঘরে রেখে দিত, তাহলে আগামীকাল কলকাতার কাগজগুলো ফলাও করে লিখতে পারত, জং বাহাদুর নামক লোকটিকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু সে তার নাম বলতে গেল কেন? এইটাই বিস্ময়ের। কিন্তু এখন আর কেন হলো এই নিয়ে মাথা ঘামাবার কোনো মানে হয় না। সকালে উঠে ঈষৎ মাথার যন্ত্রণা অনুভব করলো অরিন্দম। ঘরে বসে চা খেয়ে মনে হলো হরিশ মল্লিকের খোঁজ নেওয়া দরকার। কাল তার এখানে পুলিশ এত কাণ্ড করলো, অথচ ভদ্রলোক একবারও খোঁজ নিতে এলেন না। হরিশ মল্লিকের ঘর থেকে তার ঘর তো কয়েক পা হাঁটলেই, এবং তখনই টেলিফোন বাজলো। দাদা, আপনি তৈরি? আমরা ঠিক 8:30টায় জিপ নিয়ে আপনার কাছে পৌঁছে যাব। বসন্তের গলায় বেশ উত্তেজনা। এদিকে সবাই তৈরি। অরিন্দম ঘড়ি দেখল, দেখে বলল, ও, আপনার কি শরীর খারাপ? গলার স্বরে সম্ভবত চিন্তিত বসন্ত। একটু মাথা ধরেছে। মাথা? তাহলে? মানে আজ স্টার্ট না করতে পারলে? আপনি তো বুঝতেই পারছেন। এত কিন্তু কিন্তু করছো কেন? 8:30টায় চলে এসো। টেলিফোন রেখে বাথরুমে ঢুকল সে। তৈরি হতে বেশি সময় লাগে না কোনো কালেই। আউটডোরে নিয়মিত গিয়ে অভ্যেসগুলো এমন হয়ে গেছে যে মনে হয় মিলিটারিতে কাজ করলেও মানিয়ে যেত। সে যখন পুরো তৈরি, তখনও 10 মিনিট সময় হাতে। বেয়ারাদের জিম্মায় মালপত্র রেখে সে বেরিয়ে এলো ঘর থেকে। হরিশ মল্লিকের ঘরের দরজা বন্ধ। দুবার টোকা দিয়েও সাড়া পাওয়া গেল না।
অরিন্দম হেঁটে এলো 15 নম্বরের সামনে। দরজা খোলা। ঘর পরিষ্কার করছে হোটেলের লোক। অর্থাৎ মহিলা এখনো ফিরে আসেননি। একদিক দিয়ে ভালোই হলো। সুন্দরী যখন পুলিশ অফিসারের মুখোমুখি হবেন তখন তারা গ্যাংটক থেকে যত দূরে থাকতে পারবে ততই ভালো। সিঁড়িতে পা দিতেই শরীর কেঁপে উঠল। কি করা যায় এখন? প্যাকেটটাকে সিলিন্ডারের পেছনে রেখে যাওয়ার জন্য সে নিশ্চয়ই অতটা ঝুঁকি নেয়নি। আর এখন ওর মধ্যে টাকাগুলোও রয়েছে। একজন বেয়ারাকে উপরে উঠতে দেখে সে স্মার্ট হলো। হামারা কামরা সে সামান লে আও। লোকটা সঙ্গে সঙ্গে কপালে হাত ছুঁয়ে উপরে উঠে গেল। অরিন্দম সঙ্গে সঙ্গে হাত বাড়ালো। তারপর প্যাকেটটা হাতে ঝুলিয়ে ধীরে ধীরে নিচে নেমে এলো। খাওয়ার ঘরে ঢুকে জিনিসটাকে টেবিলের ওপর রেখে আয়েশ করে বসে ব্রেকফাস্টের অর্ডার দিল। আশেপাশের অনেক টেবিলেই এখন ছুরি-কাঁচির শব্দ। বেয়ারারা খুব শিষ্ট ভঙ্গিতে খাবার সার্ভ করছে। মাথার দপদপানিটা এখনো কমেনি। বছর 3 আগে হলে শুধু তার এই দপদপানির জন্য একটা গোটা দিনের শুটিং ক্যান্সেল করে দিতে পারত সে। ব্রেকফাস্ট আসতেই সে সোজা হলো। প্লেটগুলো এবং টিপট ঠিকমতো সাজাবার জায়গা করতেই বেয়ারা প্যাকেটটা তুলে একটু নিচু হয়ে টেবিলের তলায় ঢুকিয়ে রাখল। আর চোখে দেখে নিল অরিন্দম। প্যাকেটের একটা দিকে যেন চুনের দাগ লেগেছে। হয়তো সিলিন্ডারের পেছনে রাখার সময় দেয়ালটার ঘষটা নিতেই। না, এই হোটেলের দেয়ালে তো কাঁচা চুন থাকার কথা নয়। অরিন্দমের ভালো লাগলো না দাগটা। খাওয়া শেষ করে প্যাকেটটা হাতে ঝুলিয়ে রিসিপশনের দিকে এগিয়ে আসতেই দলটাকে দেখতে পেল সে। হরিশ মল্লিক দুটো হাত বুকের উপর তুলে যুক্ত করল। 9টার মধ্যে রওনা হলে ভালো। 9টা কেন? অরিন্দম এমনভাবে প্যাকেটটা দোলাচ্ছিল যেন ওতে চকলেট রয়েছে। 8:30 থেকে 9টা সবচেয়ে ভালো সময়। আপনার শরীর কেমন আছে? কাল বসন্তরা চলে যাওয়ার পর, মানে উত্তেজনার জন্য ঘুমের ওষুধ খেয়ে শুয়েছিলাম। এখন ঠিক আছি। অরিন্দমবাবু, শরীরের জন্য এখানে পড়ে থাকলাম বটে, কিন্তু আমার মন সব সময় আপনাদের সঙ্গে যাচ্ছে। আমার কষ্ট আপনি নিশ্চয়ই বুঝবেন। কথা বলতে বলতে কেঁদে ফেলল হরিশ। বসন্ত বলল, হরিশদা, আমি আপ্রাণ চেষ্টা করব, কথা দিচ্ছি। অরিন্দম রিসিপশনিস্টের দিকে ঘুরে দাঁড়ালো। 15 নম্বরের কোনো খবর আছে? রিসিপশনিস্ট একটু নড়ে উঠল। হ্যাঁ স্যার, ওর এক বন্ধু আজ সকালে এসে টাকা পয়সা মিটিয়ে দিয়ে গিয়েছেন। আমি পুলিশের ব্যাপারটা ওকে বলেছি। ভদ্রমহিলা আজ সকালে অফিসারের সঙ্গে দেখা করবেন। কথাটা শুনে অরিন্দমের মুখে হাসি ফুটল। বসন্ত জিজ্ঞাসা করল, কি ব্যাপার দাদা, কোনো ঝামেলা হয়েছিল নাকি? অরিন্দম মাথা নাড়ল। যেহেতু হরিশ মল্লিক হোটেলেই থেকে যাচ্ছে, তাই অরিন্দমের বিল মেটানোর দায়িত্ব সে নিল। হোটেলের বাইরে এসে দলের বাকি মানুষদের দেখা পেল অরিন্দম। ইউনিটের যে সমস্ত লোকেরা গ্যাংটকেই থেকে যাচ্ছে তারা বিদায় জানাতে এসেছে। অনন্ত সামনে এসে জিজ্ঞাসা করল, আপনি কোন গাড়িতে উঠবেন দাদা? অরিন্দম বলল, প্রথমটায়। সে প্যাকেটটাকে দোলাতে দোলাতে এগিয়ে গেল। গ্যাংটক শহর ছাড়বার আগেই ঘটনাটা ঘটল। পুলিশের জিপটা আচমকা সামনে এসে দাঁড়াতে অরিন্দমের চোয়াল শক্ত হলো। আর চোখে পাশে রাখা প্যাকেটটাকে দেখে নিল সে। জিপ থেকে নেমে এগিয়ে এলেন অফিসার। ডু ইউ নো আপনার সেই লেডি মিসিং? আমার লেডি? আপনি ভুল করছেন। আপনি যাকে প্রেজেন্ট করেছিলেন তিনি গ্যাংটকে নেই। হোটেলের রিসেপশনিস্ট যদি পেমেন্ট নেবার সময় আমাকে জানাতো তাহলে। কাঁধ ঝাঁকালেন ভদ্রলোক। তাহলে আপনারা ভাঙা প্লেন খুঁজতে যাচ্ছেন? একটু ঝুঁকে কনভয়টি দেখলেন একবার। তারপর নিচু গলায় বললেন, আপনার সম্পর্কে যে রিপোর্ট পেয়েছি তার সঙ্গে এই ঘটনা মিলছে না। তাই আপনাকে একটু সাবধান করে দিচ্ছি, রিভলভারের ব্যবহার করবেন না। ভারতীয় টেরিটরিতে লাইসেন্সবিহীন অস্ত্রের ব্যবহার আপনার দুর্ভাগ্য ডেকে আনবেই। গুড লাক। অফিসারটি তার জিপের দিকে এগিয়ে গেলেন। শহর ছাড়াতেই দুপাশে সবুজ ভ্যালি। নরম রোদে পাহাড় ঝকমক করছে। রাস্তা এখন ভালো। বসন্ত লক্ষ্য করল অরিন্দম অন্যমনস্ক হয়ে রয়েছে অনেকক্ষণ থেকে। এই মানুষটাকে সে এখনো ঠিক বুঝে উঠতে পারছে না। কাল কল্পনা যেভাবে কথা বলেছে তাতে আশঙ্কাই হয়েছিল একটা গোলমাল হবে, কিন্তু অরিন্দম বিপরীত ব্যবহার করেছে। একটু আগে পুলিশ অফিসারের আগমন এবং কথাবার্তা থেকে পরিষ্কার হয়েছে এমন কোনো ঘটনার সঙ্গে অরিন্দম জড়িয়ে আছে যা দলের কেউ জানে না। আর কিছু নয়, এমন কোনো ব্যাপার অভিপ্রেত নয় যা তাদের মূল উদ্দেশ্য ব্যাহত করতে পারে। কিন্তু সে কোনো প্রশ্ন করল না।
যদি বলার হয় অরিন্দম নিজেই বলবে বলে তার ধারণা। পাহাড়ে একটা মজা হলো। চট করে বোঝা যায় না গাড়ি কতটা উঠে এলো। বসন্ত টের পাচ্ছিল ঠান্ডা বাড়ছে। প্রত্যেকের বাড়তি জিনিস গ্যাংটকে রেখে আসা হয়েছে। সহদেব সেন আরাম করে টার্নারের লেখা বইটা পড়ছে। ওপাশে কল্পনা মুগ্ধ চোখে পাহাড় দেখছে। এখনো কোনো চূড়োয় বরফের চিহ্ন নেই। আশেপাশের ছোট পাহাড়গুলোর শরীরে মেঘ লেগে আছে। পথে মাঝে মাঝে যে ছোট গ্রামগুলো পড়ছে, তার মানুষেরা অবাক চোখে দেখছে তাদের। 11টা নাগাদ চায়ের জন্য একটা গ্রামের সামনে থামলো ওরা। দলের সবাই দোকানের সামনে জড়ো হয়ে কথাবার্তা বলছিল। দোকানদার সম্ভবত এত খদ্দের একসঙ্গে আগে পায়নি কোনোদিন। পাহাড়ি গ্রামগুলো যেমন হয়। মানুষেরা দূরে দাঁড়িয়ে ওদের দেখছে। বসন্ত লক্ষ্য করল দুজন জিপ থেকে নামেনি। প্রথম জিপে অরিন্দম একই ভঙ্গিতে বসে আছে, আর শেষ জিপে ঠক্কর পা ছড়িয়ে চোখ বন্ধ করে রয়েছে। বসন্তর মনে হলো এই লোক দুটো খুব স্বাভাবিক অবস্থায় নেই। সে ঘুরে দাঁড়িয়ে কল্পনাকে ডাকল। কল্পনা তখন চায়ের দোকানদারের শিশুটির সঙ্গে ভাব জমাতে ব্যস্ত। ডাক শুনে এগিয়ে এলো। ফ্যান্টাস্টিক জায়গা না? তুমি একটা কাজ করো তো, অরিন্দমকে জিজ্ঞাসা করে এসো চা খাবেন কিনা। আমাকে বলছেন কেন? প্রোডাকশনের কাউকে পাঠান। কল্পনা প্রতিবাদ করল। প্রোডাকশন? এটা কি ফিল্মের শুটিং পার্টি যে প্রোডাকশনের লোক খুঁজছ? আমি চাই না যে দলের সদস্যদের মধ্যে কোনো তিক্ত সম্পর্ক থাকুক। তাছাড়া শুধু শোনা কথার উপর ভিত্তি করে তুমি কাল অনেক রূঢ় ব্যবহার করেছ। বসন্ত বোঝাতে চাইল। মোটেই না। আগের শুটিংয়ের সময় নিতার সঙ্গে ওর ব্যাপার আমি জানি। নিতার আমার সঙ্গে একই টেন্টে থাকার কথা ছিল। ফিল্মের হিরোদের সম্পর্কে গল্প এমনি এমনি তৈরি হয় না। যা হোক, আপনি বলছেন বলে আমি যাচ্ছি। কল্পনা অনিচ্ছায় এগিয়ে গেল। অরিন্দম একা দোকানের দিকে পিছনে ফিরে বসেছিল। কল্পনা সোজা তার পেছনে এসে জিজ্ঞাসা করল, চা খাবেন না? বসন্তদা জিজ্ঞাসা করছে। অরিন্দম মাথা নেড়ে না বলল। ফিরেও তাকালো না। খুব অপমানিত বোধ করল কল্পনা। খানিকটা রাগত ভঙ্গিতে সে জিপটাকে ঘুরে এগিয়ে গেল, এবং তখনই তার পা জমে গেল। অরিন্দমের কোলের উপর প্যাকেটটা খোলা। টাকার খামটার দিকে নজর নেই অরিন্দমের। তার হাতে একটা চকচকে রিভলভার। অরিন্দম মুখ তুলে হাসল। গতকাল এটার জন্য পুলিশ এসেছিল, সেই কারণেই তোমাকে ঘরে ডেকেছিলাম। মনে হয় চুংথাং পর্যন্ত এর দরকার হবে না। ততদিন পর্যন্ত তুমি রাখতে পারবে? কল্পনার ঠোঁট কাঁপল। তারপর বলল, প্যাকেটে জড়িয়ে দিন। আচমকা শব্দ করে হাসল অরিন্দম। তারপর মাথা নেড়ে বলল, থ্যাংক ইউ। গত রাত্রে যদি এই কথাটা বলতে তাহলে আমাকে টেনশনের মধ্যে কাটাতে হতো না। এখন এটাকে সঙ্গে রাখাই বুদ্ধিমানের কাজ। কথা থামিয়ে টাকার প্যাকেটটা ভালো করে গুছিয়ে অরিন্দম বলল, যাও খুকি, ওদের একটু তাড়াতাড়ি করতে বলো। বাঙালির কেন গাড়িতে উঠলেই চায়ের তেষ্টা পায় জানি না। কল্পনাকে ফিরে আসতে দেখল বসন্ত। অস্বাভাবিক পরিবর্তন ঘটে গেছে ওর মুখে, হাঁটার ভঙ্গিতে। প্রোডাকশন ম্যানেজার অনন্ত চায়ের গ্লাস কল্পনার দিকে এগিয়ে ধরতে সে মাথা নাড়ল। না, ভালো লাগছে না। বসন্ত সেটাও লক্ষ্য করল। ওর হঠাৎ মনে হলো অরিন্দম খামোখা ঝামেলা তৈরি করছে। এইরকম অভিযানে নিজেদের সম্পর্কগুলো নষ্ট হতে দেওয়া উচিত হবে না। এই সময় জিপের শব্দ পেতে বসন্ত মুখ ফেরালো। গ্যাংটকের দিক থেকে একটা জিপ এগিয়ে আসছে। বাঁক ঘুরে কনভয়টাকে দেখে থামতে থামতে আরোহীদের তাগাদায় ড্রাইভার আবার গতি বাড়ালো। ড্রাইভারের পাশে দুটো লোক, যাদের সমস্ত শরীর শীত বস্ত্রে ঢাকা, মাথায় চ্যাপ্টা টুপি। জিপটা সরকারি নয়। চায়ের দোকান ছাড়িয়ে অনেকটা দূরে গিয়ে সেটা থামল। ড্রাইভার সেখান থেকেই চিৎকার করে জানতে চাইল, 3টে চা চটপট হবে কিনা। দোকানদার কিছু বলার আগেই বসন্ত বলল, বলো দেরি হবে। ওরা চলে গেলে 3টে চায়ের দাম আমাদের কাছ থেকে বেশি নিয়ে নিও। পুলকিত দোকানদার কথাটা জানাতেই ড্রাইভার জিপে উঠে পড়ল। গাড়িটা চোখের আড়ালে চলে যেতেই বসন্ত দ্রুত হেঁটে গেল অরিন্দমের কাছে। ওই জিপটা দেখলেন দাদা? জিপ আবার একটা দেখার জিনিস নাকি? না না, সেই মানিকজোড় গোয়েন্দা ওটা বসেছিল। কে কোথায় কি করছে এ খবরে আমাদের কি লাভ বসন্ত?
সহদেবকে বলো আকাশটার দিকে তাকাতে। ওই ওদিকে। অরিন্দম নির্বিকার গলায় বলল। আর ওদিকটা লক্ষ্য করেই বুকের ভেতর থম ধরল বসন্তর। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস বুনো হাঁসের পালক এর ৫ম পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। এই উপন্যাসের পরবর্তী পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব। শোনার আমন্ত্রণ রইল। পরবর্তী পর্ব আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।